অনেক অপেক্ষার পরে কুলি মুভিটি চলে এসেছে, তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছে রজনীকান্ত, নাগার্জুন, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান ও সাউভিন সাহির। সিনেমাটির রাইটার ও ডিরেক্টর হলো লোকেশ কানেগারাজ। অ্যাক্টর এবং ডিরেক্টর দেখে তো বুঝতেই পারছো যে সিনেমাটি কেমন ধামাকাদার হতে চলেছে। এক্সপ্লেইনটি শুরু করার আগে দয়া করে একটা লাইক দিয়ে দাও। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে কুলির রাজ্যে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় কিংপিন লজিস্টিক নামের একটা কোম্পানি। এটার মালিক হচ্ছে সাইমন নামের একজন লোক। সাইমন এই কোম্পানির নামে একটা পোর্ট সরকারের কাছ থেকে 19 বছরের জন্য লিজ নিয়েছে। সেখানে সকল ডিপার্টমেন্ট মিলিয়ে 14,000-এর মতো মানুষ কাজ করে। কিংপিন লজিস্টিকে কাজ করা সবাইকে কাজে ঢোকার আগে চেক করা হয়। ফোন সহ বাকি সকল ইলেকট্রনিক ডিভাইস ওদের গেট থেকেই বাজেয়াপ্ত করা হয়। কিংপিন লজিস্টিকের সিকিউরিটি অনেক টাইট। এর মূল কারণ হচ্ছে ওর ভেতরে থাকা জিনিসপত্র। যদিও এটা লজিস্টিকের নামে চলে, কিন্তু সেখানে অবৈধ সকল মালামাল আসে বিদেশ থেকে, যেমন সোনার বার, ডায়মন্ড ও বিভিন্ন দামি দামি ইলেকট্রনিক পণ্য। এই সবকিছুর মধ্যে সবচাইতে বেশি কারবার করা হয় ঘড়ি নিয়ে। এখানে থাকা এক একটা ঘড়ির মূল্য কোটি কোটি টাকা। বিশ্বের সব দামি দামি ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায় এখানে। আর মূলত এইসব কারণেই কিংপিনের সিকিউরিটি এতটা টাইট। এখানে কাজ করতে আসা প্রত্যেকটা লেবারেরই কমপক্ষে একবার মেডিকেল চেক আপ করানো হয়, কিন্তু মেডিকেল চেক আপটা যে কেন করানো হয় এটা অজানাই থেকে যায়। সেখানে মালের লোডিং আনলোডিং সহ টাকা পয়সার সকল ব্যাপার সামলায় জয়াপ্পা নামের একজন। আর সেখানে কাজ করতে আসা সকল লোকদের উপর নজর রাখে কার্তিক। ট্রান্সপোর্ট এবং অন্যান্য কাজ সামলায় সর্বানন্দ। আর এদের সবার হেড হলো দয়াল। আসলে এই সকল ইনফরমেশন পুলিশদেরকে একজন আন্ডারকভার এজেন্ট দিচ্ছিল। সে কিংপিন লজিস্টিক আন্ডারকভার হয়ে 1.5 বছর ধরে কাজ করছে। সেখানে থাকা অফিসারগুলো জিজ্ঞেস করে, আচ্ছা ওই জায়গায় 8 বছর আগে আমাদের একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছিল, তার ব্যাপারে কি তুমি কোনো ইনফরমেশন পেয়েছো? এইসব শুনে লোকটা বলে, 8 বছর তো দূরের কথা, 1.5 বছরেই আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে সেখানে থাকা দয়াল মানুষদেরকে মানুষ মনে করতো না। ওদের ধান্দায় যারাই বাধা হয়ে দাঁড়াতো তাদেরকে মেরে ফেলতো দয়াল। এমনকি ওদের লাশ যে কি করতো, ওদের লাশও খুঁজে পাওয়া যেত না। ওর নাম দয়াল হলে কি হবে, ওর মধ্যে দয়ার এক ফোঁটাও নেই। আর ওদের সবার বস হলো সাইমন। তার সম্পর্কে আমি খুব একটা বেশি কিছু জানতে পারিনি, কারণ সে পোর্টে খুব একটা আসে না। হয়তো এই 1.5 বছরে 2-1 বার ওকে আমি দেখেছি। সাইমনের একটা ছেলে আছে, ওর নাম অর্জুন। সে একজন কাস্টমস অফিসার। অর্জুনের ওর বাবার ধান্দায় একটু ইন্টারেস্ট নেই, তবে সরকারিভাবে কোনো যদি সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে তখন সেটা অর্জুনই করে। আমার যা মনে হয় এইসব ধান্দা করে সাইমন এত বড় মানুষ হয়নি। এইসব ধান্দার পেছনে বড় কিছু লুকায়িত আছে। সেগুলো জানতে হলে ওখানে থাকা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেতে হবে, কিন্তু সেখানে এন্ট্রি অতটা সোজা নয়। এই 1.5 বছরে তো আমি ওইটার আশেপাশেও যেতে পারিনি। আমি এর থেকে বেশি কিছুই জানি না স্যার। এই সকল ইনফরমেশন দিয়ে সেখান থেকে চলে যায় লোকটা। পরদিন সকালবেলাতেই দেখা যায় পোর্টে অর্জুন চলে এসেছে। সেখানে আসার পরপরই সে দয়ালকে খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দয়ালকে পেয়েও যায় সে। ওই সময়টা দয়াল খাবার খাচ্ছিল। তারপর অর্জুনকে ওর কানে কানে কিছু একটা বলে। তৎক্ষণাৎই সেখান থেকে বাইরে চলে আসে দয়াল, আর হাতে একটা মাইক নিয়ে অপারেশন ডিপার্টমেন্টের একজনকে ডাক দেয়। দেখা যায় এটা তো সেই লোকটা যে গতকালকে পুলিশদেরকে ইনফরমেশন দিয়েছিল। আসলে অর্জুন এসে দয়ালকে এটাই বলেছিল যে ওয়ার্কারটা পুলিশদের ইনফরমার। দয়াল তোকে কান ধরে টানতে টানতে নিয়ে আসে সবার সামনে। লোকটা বারবারই বলছিল, স্যার আমি কোনো ভুলই করিনি। কিন্তু কে শোনে কার কথা? দয়াল তো বারবারই বলছিল, তোর জন্য এটাই ভালো হবে যে তুই যা যা করেছিস তুই নিজে মুখে স্বীকার করে নে, আর যদি আমার সেগুলো বের করতে হয় তাহলে তোর অবস্থা কিন্তু খুব বাজে হয়ে যাবে। তারপরে ওই লোকটা কেন জানি কিছুই বলছিল না। ঠিক তখনই দেখা যায় একজন কাউকে একটা কল দেয় এবং ফোনটা ধরিয়ে দেয় দয়ালকে। ফোনের ওপার থেকে শোনা যায় একজন মহিলা এবং একটা বাচ্চার কথা। আসলে ওরা ছিল ওই লোকটার বউ এবং বাচ্চা। কিন্তু প্রথমে তো লোকটা স্বীকারই করে না যে এটাও রিলেটেড কেউ। তারপরে এক পর্যায়ে দয়াল ওদেরকে মেরে ফেলতে বলে। ফোনের ওপার থেকে যখন ওর পরিবারের আর্তনাদ শোনে তখন লোকটার চুপ থাকতেই পারে না, দয়ালের কলার ধরে বসে। এই ব্যাপারটাতে সবাই শিওর হয়ে গেল যে আসলে এই ইনফরমার। তারপরে ওই লোকটার গলায় একটা চেন পেঁচানো হয়, আর সেটা একটা ক্রেনের সাথে লাগিয়ে লোকটাকে ওখানেই সবার সামনে মেরে ফেলা হয়। তারপর দয়াল গিয়ে উপরে ওঠে। ওর হাতে ছিল একটা সাইনবোর্ড। তোদের এখানে আরো একজন পুলিশের ইনফরমার আছে, সে গত 8 বছর ধরে আমাদের সাথে কাজ করছে। যে ওকে ধরিয়ে দিতে পারবি তাকে ইনাম হিসেবে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এটা শুনে তো সবাই মোটিভেটেড হয়ে যায়। অন্যদিকে দেখা যায় দেবা মেনশন নামে বড় একটা বিল্ডিং। কয়েকজন ছাত্র এখানে চলে আসে থাকার জন্য। তখন রিসেপশনে থাকা লোকটা জানায়, এখানে অন্য যেই থাক না কেন ভাড়া 3,500 করে, আর যদি ছাত্র হয় তবে ভাড়া 750 টাকা, আর 3 বেলার খাবার তো ফ্রি। এটা শুনে তো হতবাক হয়ে যায় ছাত্ররা, এত সস্তা কোনো জায়গা আছে নাকি? তবে সেই রিসেপশনিস্ট জানায়,
সবই ঠিক আছে, কিন্তু কিছু রুলস মেনে চলতে হবে তোমাদেরকে যদি এখানে তোমরা থাকতে চাও। এখানে কোনো মেয়ে নিয়ে আসা যাবে না, মদ সিগারেট বা নেশা জাতীয় কোনো খাবারই খাওয়া যাবে না। এগুলো শুনে ছাত্ররা প্রথমে একটু কেমন কেমন করলে অনেক কম টাকায় পেয়ে তারা বুক করে নেয়। তারপর পরে রিসিপশনিস্ট ওদেরকে ওদের রুমে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে 114 নম্বর রুমের সামনে এসে সবাইকে আস্তে কথা বলতে বলে। এই রুমের মধ্যে নাকি ভয়ঙ্কর কেউ একজন থাকে, তবে কে থাকে এটা এখনই দেখা যায় না। আজকে এই বাড়ির মেনশন ডে, মানে আজকের দিনে এই দেবা মেনশন প্রথম চালু করা হয়েছিল। এই জন্য আজকে এখানে উৎসব চলছিল। খাওয়া দাওয়া পার্টি নাচ গানা সবকিছুই হবে দেবা মেনশনে। পুরো মেনশনটাকে একদম ফুল দিয়ে সাজানো হচ্ছিল। তারপর পরই দেখা যায় অনেকজন মিলে চলে আসে কেয়ারটেকারের কাছে। আজকে তো এখানে উৎসব চলছে, তাহলে যদি একটু পানি টানি খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। দেবা বসকে একটু বলে দেখেন না যদি ম্যানেজ করা যায়। কিন্তু কোনোভাবে এই কথাটা দেবাকে বলতে রাজি হয় না কেয়ারটেকার, কারণ সে তো দেবাকে গত 30 বছর ধরে চেনে। গত 30 বছরে দেবা একদিনেও পানি হাত দেয়নি। তারপরেও সবার অনুরোধে সবাইকে নিয়ে চলে আসে দেবার কাছে। দেখা যায় এখানে দেবা মাংস কাটাকাটি করছিল। আজকে উৎসবের জন্য মেনশনে বিরিয়ানি খাওয়া হবে, এজন্যই মাংস কাটাকাটি করছিল দেবা। তারপর কেয়ারটেকারটা গিয়ে ওনার সাথে কথা বলতে থাকলেও পানি খাওয়ার কথা কোনোভাবেই বলতে সাহস পাচ্ছিল না। কিন্তু সবার জোরাজোরিতে সে বলতে বাধ্য হয়। অনেক করে বলার পরে রাজি হয়ে যায় দেবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই, তোমরা ম্যানেজ করো। দেবার মুখে অমন কথা শোনার পরপরই ওদের মনে পড়ে যায় আজকে তো ড্রাই ডে, মানে গোটা শহরে কোথাও আজকে মদ বিক্রি হবে না, কিন্তু পার্টি তো করতে হবে। তাহলে এখন কি করা যায়? দেবা বলে ওঠে, ড্রাই ডে তো কি হচ্ছে, তোমাদের কারো কাছে কি স্টক নেই? যদি থাকে তাহলে সেটা নিয়ে এসো। একা একা খাওয়ায় আর কি মজা, সবাই একসাথে মিলে খেলে মজাও বাড়বে। অনেকেই হাত তোলে, মানে স্টক আছে ফুল। দেবা বলে ঠিক আছে, তোমরা তোমাদের স্টকগুলো নিয়ে চলে আসো। বড় মাপের একটা পাত্রের মধ্যে মদগুলো একসাথে ঢালা হবে, মানে ককটেল বানানো হবে। তারপর সেগুলো দিয়ে সবাই মিলে একসাথে এনজয় করা যাবে। দেবার কথা শুনে সাথে সাথেই সবাই চলে যায় এবং নিয়ে চলে আসে বড় মাপের একটা পাত্রে ঢালতেও থাকে। দেখতে দেখতে প্রায় পাত্রটা ভরেই যায় মদ দিয়ে। তারপর পরই সেখানে চলে আসে দেবা, ওকেই প্রথম শুরুটা করতে বলে। ওর হাতে থাকা একটা জার পূর্ণ করে নেয় দেবা, আর আচমকায় লাথি মেরে ফেলে দেয় সেই পাত্রটা। সব পানি মাটিতে পড়ে যায়। এই দেবার মেনশনে কেউ পানি খেতে পারবে না। এই ব্যাপারটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তারপরেও কারো তো কিছু করার নেই, যদি এখানে থাকতে চায় তবে দেবার রুলস মোতাবেকই থাকতে হবে। সেই পানি ফেলে দেওয়া বাদ দিয়ে সবকিছু ভালোভাবেই হয়ে যায়। খাওয়া দাওয়া নাচ গান আরো অনেক মজ মাস্তি করে ওরা। সন্ধ্যার মধ্যেই পার্টিটা শেষ হয়ে যায়। তারপর পরই দেবার কেয়ারটেকার এসে ওকে জানায় রাজশেখর মারা গেছে। এটা শুনে তো অনেক কষ্ট পেয়ে যায় দেবা, আর সাথে সাথেই চলে আসে রাজশেখরকে শেষবারের মতো দেখার জন্য। সেখানে গিয়ে ওর লাশের উপরে ফুল রাখতে গেলেই চলে আসে রাজশেখরের মেয়ে। সে কেন জানে দেবার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। ওর নাম প্রীতি। এক পর্যায়ে দেবাকে সে দূর দূর করে তাড়িয়ে দেয় ওখান থেকে। অনেক মন খারাপ করে ওখান থেকে বাইরে চলে আসে দেবা। তারপর রাজশেখরকে নিয়ে যাওয়া হয় শেষ কার্য সম্পন্ন করার জন্য। ওর ছেলে না থাকা ওর মুখে আগুন দেয় ওর মেয়ে। কিছুক্ষণের মধ্যে রাজশেখরের শেষ কার্য সম্পন্ন হয়ে যায়। তারপরও কেন জানি দেবা সবসময় প্রীতির আশেপাশেই ঘোরাঘুরি করত। প্রীতি যেখানেই যেত সেখানেই যেত দেবা। এক প্রকার বলা যায় যে প্রীতির শ্যাডো হয়ে গিয়েছিল সে। এটা কোনোভাবেই ভালো লাগছিল না প্রীতির। তারপরে তোর করার কিছুই নেই। পরদিনই প্রীতি চলে আসে হাসপাতালে ওর বাবার পোস্টমর্টম রিপোর্টটা নেওয়ার জন্য। সেখানে পাশেই বসেছিল দেবাও। কিছুক্ষণ পর ওর কাছাকাছি এসে একজন নেশাগ্রস্ত লোক বসে। সে বলছিল যে রাজশেখরের মৃত্যুটা কোনোভাবেই ন্যাচারাল ডেথ না। এটা শুনে দেবারও একটু খটকা লাগে। তারপর সে চলে আসে হাসপাতালে এবং ডাক্তারদেরকে অনেক বলে কয়ে ওর পোস্টমর্টম রিপোর্টটা নেয়। এদিকে দেখা যায় প্রীতি চলে এসেছে ওর বোনের কলেজে। প্রীতির বোন একজন মেডিকেল স্টুডেন্ট। তার ফি পরিশোধ করতে না পারে ওকে পরীক্ষায় বসতে দেবে না বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। ঠিক এই কারণেই টাকা পরিশোধ করতে এসেছিল প্রীতি, কিন্তু সেখানে এসে সে জানতে পারে ওর আগে কেউ টাকাটা দিয়ে গেছে। তারপর পরে প্রীতি সেখানে খেয়াল করে দেখতে পায় দেবাকে। এই ব্যাপারটায় প্রীতি তো অনেক রেগে যায়। সে ভেবেছিল যে হয়তো ওর বোনের টাকাটা দেবাই পরিশোধ করেছে। এই জন্য সে দেবার কাছে গিয়ে ওকে অনেক কথা শোনায়। আমাদের টাকা পরিশোধ করার আপনি কে? কেন আপনি আমাদের সাথে এমনটা করছেন? তবে কিছুক্ষণের মধ্যে ওর ভুল ভাঙিয়ে চলে আসে একজন লোক এবং বলে টাকাটা আমি দিয়েছি, তোমার বাবা আমার থেকে টাকাটা পেত। তখন প্রীতি গিয়ে সরি বলে দেবাকে। আচ্ছা আপনি আমাকে আর একটা কথা বলুন তো, আপনি আমার পিছা করছেন কেন? এটা কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। তখন দেবা তার কাছে থাকা পোস্টমর্টমটা দেখায় প্রীতিকে। দুজনেরটা কম্পেয়ার করে দেবা বলে যে এর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ তুমি? আসলে তোমার বাবা ন্যাচারাল ভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছিল। এগুলো শোনার পরেও কেন জানি কিছুই মনে করছিল না প্রীতি। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল সে যেন জানেই যে ওর বাবাকে মারা হয়েছে। আর বলে তো এখন কি হয়েছে?
আমরা যাই করি না কেন আমার বাবা তো আর ফিরে আসবে না, এই জন্য আমরা কিছুই করতে চাচ্ছি না। কারণ আমাদের মাথার ওপরে তো এখন কেউ নেই, শুধু আমরাই 3 বোন। আমাদের সামনের জীবনে এমনিতেই অনেক স্ট্রাগল করতে হবে, তো এই জন্য আমরা কারোর সাথে পাঙ্গা নিতে চাচ্ছি না। তবে দেবা বলে দেয়, তুমি কিছু করো আর না করো, ও আমার বন্ধু ছিল, তো আমি তো ওদেরকে ছেড়ে দেব না। তারপর পরই দেবা ওই নেশাগ্রস্ত লোকটাকে ডেকে পাঠায় আর তার থেকে জানতে চায় রাজশেখরের মৃত্যু সম্পর্কে সে কি জানে। তখন সেই লোকটা দেবাকে একটা জায়গায় নিয়ে আসে। এই জায়গাটা দেখতে একটা ল্যাবের মতো। তখন সেই লোকটা জানায় গত 5 বছর ধরে রাজশেখর এই জায়গাতেই কাজ করে আসছে। আসলে তার মেয়েরা মেডিকেল কলেজে চান্স পায়, কিন্তু রাজশেখর যে চাকরি করতো সেটা টাকা দিয়ে কোনোভাবেই ওদের ফিটা পরিশোধ করতে পারছিল না। এর জন্য রাজশেখর তার চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসে এবং তার নলেজ ব্যবহার করে একটা চেয়ার বানিয়ে ফেলে। আসলে এই চেয়ারটা বানানো হয়েছিল মৃত কোনো একটা জিনিসকে পোড়ানোর জন্য। এই চেয়ারে বসে সুইচটা অন করলে মাংসগুলো সব ভ্যাপোরাইজড হয়ে যাবে আর ছায়ে পরিণত হয়ে যাবে হাড়গোড়। কিন্তু যখন রাজশেখর এই চেয়ারটার প্রদর্শনী করে তখন এক সরকারি কর্মকর্তা এটাকে রিজেক্ট করে দেয়। কারণস্বরূপ সে জানায় যদি এই চেয়ারটা কোনো খারাপ লোকের হাতে পড়ে যায় তবে এটা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে সে। এটা বলে ওদের সাথে চেয়ারটা নিয়েও চলে যায় আর আবারও ডিপ্রেশনে চলে যায় রাজশেখর। অন্যদিকে দেখা যায় সাইমনের কাজের জন্য তার অনেক শত্রু হয়ে গেছে। এমনই একদিন ওরা সবাই মিলে একটা জায়গায় যে একটা ডিল করতে, সেখানে সাইমনের শত্রুরা অ্যাটাক করে বসে। ওদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। ওরা অনেকজন থাকাতে সাইমনরা কোনোভাবেই পেরে উঠছিল না। এক পর্যায়ে দয়াল তো নিজের জীবনের তোয়াক্কা না করেই সাইমনের জীবনটা বাঁচায়। তারপরে কোনোভাবে সেখানে থাকা সবাইকেই মেরে দেয় সাইমনরা আর সেখান থেকে চলে আসে নিজেদের জায়গায়। এখন এতগুলো লাশকে তারা কিভাবে ঠিকানায় লাগাবে? আর যদি কোনোভাবে লাশগুলোর খবর পেয়ে যায় পুলিশ তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে ওদেরকে। ঠিক তখনই সেখানে চলে আসে সাইমনের ছেলে অর্জুন আর সে রাজশেখর এবং তার চেয়ার সম্পর্কে জানায় বাবাকে। তারপর পরই ওরা সবাই মিলে চলে আসে রাজশেখরের কাছে। প্রথমে যখন রাজশেখরকে বলে ওদের জন্য চেয়ারটা বানিয়ে দেওয়ার জন্য তখন কোনোভাবেই রাজি হয় না রাজশেখর। তারপর সাইমন এসে ওর মেয়েদেরকে মারার হুমকি দেয়। এগুলো তার না করতেই পারে না রাজশেখর। শুরু করে দেয় সে চেয়ার বানানোর কাজ। প্রথমবার যেটা বানায় সেটা কোনোভাবেই কাজ করছিল না, কারণ রাজশেখরের আগে যে চেয়ারটা বানিয়েছিল ওটা ছোটখাটো জন্তু জানোয়ারকে পোড়ানোর জন্য, কিন্তু এখন তো পুরো মানুষকে পোড়াতে হবে। এর জন্য তাকে বড় প্রজেক্টে কাজ করতে হবে। অনেক চেষ্টা করার পরে এক পর্যায়ে সফল হয় রাজশেখর। ওই মেশিনটা অপারেট করার সময় সেখানে প্রীতিও ছিল আর সে বাবাকে এটা ওটা দিয়ে হেল্প করছিল। তারপর থেকে শুরু হয়ে যায় ওদের সাথে কাজ। এর বিনিময়ে রাজশেখর পেত মোটা অঙ্কের টাকা, যেটাতে ওর মেয়েদের মেডিকেলের ফিও চলে যেত। আর ঠিক এই কারণেই গত 5 বছর ধরে রাজশেখর এই কাজটা চালিয়েই যাচ্ছিল। তবে হঠাৎ করে মারা যায় সে, কিন্তু রাজশেখরের বুকের হাড্ডিগুলো ছিল ভাঙা। তার মানে সে স্বাভাবিকভাবে মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছিল। লোকটার মুখ থেকে এসব কথা শুনে দেবা বুঝতে পারে রাজশেখরকে তো মারা হয়েছে, কিন্তু এই হত্যার সাথে সাইমনের কোনো সম্পর্ক নেই, কারণ ওর লাশগুলো পোড়ানোর জন্য তো রাজশেখরকে প্রয়োজন ছিল সাইমনের। এদিকে দেখা যায় রাজশেখর মারা যাওয়ার কারণে সাইমনদেরকে এখন অনেক ঝামেলায় পড়তে হচ্ছে। ওদের লাশদেরকে আর আগের মতো ঠিকানায় লাগানো সম্ভব হচ্ছে না। এই ব্যাপারগুলোতে অনেক চিন্তায় পড়ে যায় দয়াল। ভাবতে ভাবতে ওর এক পর্যায়ে মনে পড়ে যায় রাজশেখরের মেয়ে প্রীতির কথা। প্রথমবার যখন লাশ পোড়ানো হয়েছিল তখন প্রীতিও তার বাবার সাথেই ছিল, ওনাকে সাহায্য করছিল প্রীতি। তারপর পরে দয়াল কিছু তার লোকজনকে পাঠিয়ে দেয় প্রীতিকে উঠিয়ে আনার জন্য। অন্যদিকে দেখা যায় প্রীতি তো অনেক চিন্তায় পড়ে যায়। সে বুঝে গিয়েছিল যে হয়তোবা তাদের উপরে কোনো একটা বিপদ আসতে চলেছে। এই জন্য সে চলে আসে ওর বোনদের হোস্টেলে। সবাই মিলে কিছুদিন শহরের বাইরে গিয়ে থেকে আসবে, সবকিছু ঠান্ডা হয়ে গেলে আবার চলে আসবে শহরে। সেখানে এসেই বোনদেরকে রেডি হয়ে নিতে বলে প্রীতি। ওরা যখন গোছগাছ করছিল ঠিক তখন ওই হোস্টেলটায় চলে আসে দয়ালের গুন্ডা পান্ডারা। এসে গার্ডকে মেরে ঢুকে পড়ে ভেতরে আর প্রীতিকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সামনে চলে আসে প্রীতি। ওকে উঠিয়ে নেবে বলে জানায় দয়ালের লোকজন। ঠিক তখনই বাইরে কেমন যেন একটা আওয়াজ শুনতে পায় ওরা, কিন্তু প্রথমে সেটা কেয়ার করে না। আবারও প্রীতিকে এটা ওটা বলতে থাকলে আরো জোরে আওয়াজ শুনতে পায়। এই ব্যাপারটা তোর লোকজনকে পাঠায় দেখার জন্য যে বাইরে কি হয়েছে। ওরা গিয়ে দেখতে পায় বাইরে যাদেরকে রেখে এসেছিল সবাই মাটিতে পড়ে আছে। তারপর পরই সেখানে এন্ট্রি নেয় দেবা। এসেই ওদেরকে মারতে শুরু করে দেয়। অনেকক্ষণ মারামারি করার পর ওদের অবস্থা খুব বাজে হয়ে যায়। তারপর এগিয়ে যায় সেই মেয়েদের দিকে আর বলতে থাকে রাতে যদি কোনো মেয়ে হোস্টেলে কোনো ছেলে ঢুকে যায় তাহলে আমি যেমনটা করছি তোমরাও ঠিক তেমনটাই করবে। মেয়েদেরকে বলে দিচ্ছিল আর সেটার প্র্যাকটিক্যাল দেখাচ্ছিল দেবা। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা সবাইকেই ধরাশায়ী করে ফেলে সে। তখন ওদের মধ্যকার মেন লোকটা বলে ওঠে আমরা তো এখানে শুধুমাত্র প্রীতিকে উঠিয়ে নিতে এসেছিলাম, আর সাথে কি কি হয়েছে সবকিছু খুলে বলে দেবাকে। তারপর পরে প্রীতিকে নিয়ে ওদের সাথে রওনা করে দেবা। উদ্দেশ্য পোর্ট।
কিছুক্ষণের মধ্যেই চলে আসে ওরা পোর্টে। সেখানে নেমেই দেখা হয়ে যায় দয়ালের সাথে। ওর লোকদের এমন বাজে অবস্থা দেখে একদম থতবত খেয়ে যায় দয়াল। তখন দেবা বলে, আপনার লোকেরা যদি আগেই বলতো এই কথা তাহলে তো আমি ওদেরকে মারতাম না, আর নিজে থেকে এখানে চলে আসতাম। আপনাদের প্রয়োজন কাজ এবং আমাদের প্রয়োজন টাকা, তাহলে আমরা কেন কাজটা করব না? আর ওরা মেয়েদের হোস্টেলে গিয়ে হই হুল্লা করছিল, সাথে মেয়েদের সাথে বাজে বাজে কাজও করতে চাইছিল। এই জন্যই আমি ওদেরকে মেরেছি। আর আপনারা যদি লাশের ডিসপোজালই করতে চান তাহলে তো আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন ছিল, কারণ রাজশেখরের সহকারী ছিলাম আমি। ওই মেশিন অপারেট করতে আমিই জানি। আমাকে যদি আপনারা একবার বলতেন তাহলে আমি নিজে থেকেই চলে আসতাম। কথাবার্তা শেষে ওরা একটা লাশ নিয়ে চলে আসে ল্যাব এবং দেবাকে বলে যে এখন কর তুই। কিন্তু অনেক চালাকির মাধ্যমে সবাইকে বাইরে বার করে দেয় দেবা। আর প্রীতিকে বলে, তুমি কি পারো এই মেশিনটি চালাতে? প্রীতি জানে আমি 1-2বার এসেছিলাম বাবার সাথে এখানে। ওর যা যা মনে ছিল সেগুলোই করছিল প্রীতি। কিছুক্ষণ চেষ্টা করার পর মেশিনটা কাজ করে এবং লাশটা পুরো রাখ হয়ে যায়। তারপর থেকেই শুরু হয়ে যায় ওদের এই কাজ। প্রত্যেক দিনে ওরা অনেকগুলো লাশ নিয়ে আসতো এবং জ্বালিয়ে পুরো রাখ করে দিত। আর এর বিনিময়ে ওরা পেত প্রচুর পরিমাণে টাকা। সেই টাকা দিয়ে প্রীতি তার 2 বোনের কলেজের ফি দিত। এভাবেই দিন কাটতে থাকে। তবে এই সময়টাতেও দেবা পোর্টে গিয়ে বিভিন্ন মানুষজনের কাছে রাজশেখরের সম্পর্কে জানতে চাইছিল। অনেকের কাছ থেকে অনেক রকম ইনফরমেশন পাচ্ছিল দেবা, কিন্তু কাজীও তেমন কিছুই পাচ্ছিল না সে। এভাবেই ওদের সময় কাটতে থাকে। হঠাৎ করেই একদিন দয়ালের ফোনে একটা কল আসে। ফোনটা ছিল অর্জুনের। তখন সে জানে একটা ইনফরমারের সম্পর্কে। সাথে সাথে দয়াল চলে আসে সেই ইনফরমারটাকে ধরার জন্য। গিয়ে দেখতে পায় পোর্টের মধ্যে একটা পার্টি হচ্ছে। আসলে বড় রকম একটা বিজনেসম্যানের ছেলের এঙ্গেজমেন্ট। সেখানে গিয়ে তো দয়াল শুরু করে দেয় নাচানাচি। অনেকক্ষণ নাচানাচি করার পরে দয়াল ধরে ফেলে সেই লোকটাকে। তাকে অনেক করে মারধর করে সে। তারপর একটা হাতুড়ের সাহায্য নিয়ে ওই লোকটার হাতের মধ্যে পেরেক ঢুকিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে সাইমন। এদিকে দেখা যায় গত দিনের কাজের জন্য অনেকগুলো টাকা পেয়েছিল প্রীতিরা। সেটা থেকে অর্ধেকটা নিজের ব্যাগে রাখে এবং অর্ধেকটা ধরিয়ে দেয় দেবাকে। কিন্তু টাকাটা নিতে চাইছিল না দেবা। তারপর সে প্রীতিকে বলে যে আমরা এই কাজটা আর করবো না। আসলে আমরা তো এখানে এসেছিলাম তোমার বাবার খুনিকে ধরার জন্য। আমরা তো এই কাজ করে টাকা কামানোর জন্য এখানে আসিনি। কিন্তু কোনোভাবে ওর কথা মানতে চাইছিল না প্রীতি। তখন দেবা বলেই ফেলে, তুমি এত টাকা লোভী কেন? আমরা কি এখানে মানুষ পুড়িয়ে টাকা কামানোর জন্য এসেছি? ভালো হয়েছে যে তোমার বাবা আগেই মারা গেছে। যদি এই ব্যাপারটা তোমার বাবা দেখতে পেত তাহলে অনেক কষ্ট পেয়ে যেত। তখন প্রীতি বলা শুরু করে, আপনি আমাদের সম্পর্কে কি জানেন বলুন তো? আমার বয়স কত আপনি জানেন? 29 বছর হয়ে গেছে। আমার এই বয়সের মেয়েরা প্রেম ভালোবাসা করে, বিয়ে সংসার করে, আবার কেউ কেউ তাদের কেরিয়ারের পিছে দৌড়ায়। আর আমি কি করছি? আমার বোনদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আমার মাথার ওপরে যে কত বড় বোঝা সেটা আপনি কি বুঝবেন? ওদের মাথার ওপর তো আমি আছি, কিন্তু আমার মাথার ওপরে কে? বাবা ছিল, কিন্তু এখন তো তিনিও মারা গেছেন। সবার চিন্তা এখন আমাকেই করতে হয়। আর আপনি তো খুব করে বলে দিলেন যে আমি এসব কিছু টাকার জন্য করছি। 3টা মেয়ের একা একাই পৃথিবীতে বাঁচাটা কত কঠিন আপনি জানেন? আর আপনি কি বুঝবেন? আপনার তো কোনো পরিবারই নেই। এসব বলতে বলতে কান্না করে দিচ্ছিল প্রীতি। তখন দেবা বলে, তুমি ঠিকই বলেছ, আমার অমনভাবে তোমাকে কথাটা বলা উচিত হয়নি। আমি খুবই দুঃখিত। ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে তার ফোনে একটা কল আসে। সাইমন কল দিয়ে দেবা এবং প্রীতি দুজনকেই পোর্টে আসতে বলে এক্ষুনি। কিছুক্ষণের মধ্যে ওরা দুজনেই চলে আসে পোর্টে। সাইমন দেবাকে দেখে বুঝতে পারে যে কোথাও তো একেও দেখেছে, কিন্তু কোথায় যে দেখেছে এটা মনে করে উঠতে পারে না সাইমন। তখন সে দেবাকে বলে যে গাড়ির মধ্যে 2টা লাশ আছে। দেবা যখন গিয়ে লাশের মুখের ওপর থেকে কাপড় সরায় তখন সে তো অবাক হয়ে যায়, কারণ এটার অন্য কেউ না, এটা দয়ালের লাশ। আসলে কিছুক্ষণ আগে যা ঘটেছিল, দয়াল সেই লোকটাকে মারধর করার পরে ওর হাতের মধ্যে পেরেক বসিয়ে রেখেছিল। তারপর সেখানে চলে আসে সাইমন। এসেই ওর হাতের ভেতরে থাকা পেরেকগুলো ছুটায়। তারপর হাতুড়ি দিয়ে ওকে মারতে যায়, কিন্তু ওকে না মেরে মারে দয়ালকে। আর সেখানে থাকা সবাইকে বলতে থাকে এই হলো আসল কালপ্রিট। গত 8টি বছর ধরে আমার সাথে আছে পুলিশদের ইনফরমার হিসেবে। আমার ট্রাস্ট পাওয়ার জন্য আমার জীবনও বাঁচিয়েছিল। তখন সাইমন বলে, তুমি ওর লাশটা পুড়িও না, সেটা নিয়ে চলে যাবে পুলিশ হেডকোয়ার্টারের পাশে থাকা কবরস্থানটায়। সেখানে গিয়ে ওর লাশটা কবর দিয়ে আসবে তুমি। পুলিশদের তো জানতে হবে যে সাইমনের সাথে গাদ্দারি করলে পরিণতি কি হয়। তারপর পরে দয়ালের ওই লাশটা নিয়ে দুজনে মিলে চলে আসে কবরস্থানে। সেখানে এসে একটা গর্ত করে সেখানে কবর দিয়ে দেয় দয়ালকে। ততক্ষণে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। ওরা দয়ালকে কবর দিয়ে চলেই যাচ্ছিল, তখনই দেখতে পায় সেই কবরটার মধ্যে থেকে একটা হাত বাহিরে বের হয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই মাটির ওপরে বেরিয়ে আসে দয়াল। সে মারা যায়নি। তখন প্রীতি জানে এটা পসিবল। অনেক সময় এমনটা হয়, মনে হয় মানুষ মারা গেছে কিন্তু আসলে তারা মারা যায় না।
তারপর দেবা ফোন লাগায় সাইমনের এক সহযোগী, আর এখানে কি কি ঘটেছে সবকিছু খুলে বলে। তখন সেই সহযোগী বলে, তুমি আর কাউকে যেন ফোন দিও না, আমি আসছি ওখানে। তবে দেবা বুঝতে পারে যে কোনো একটা ঝামেলা তো আছেই, এর জন্য সে সাইমনকে কল লাগায় আর সবকিছু খুলে বলে। সাইমন তখন দেবাকে বলে, ওকে মেরে পুঁতে ফেলো, তুমি আমার জন্য এই কাজটা করো, আমি তোমার জন্য এর থেকে বড় একটা কাজ করব। দয়াল তো অনেক করে কাকুতি মিনতি করছিল দেবার কাছে তার জানটা ভিক্ষা দেওয়ার জন্য। তারপরে ওর কোনো কথাই শোনে না দেবা, আর প্রীতির হাত থেকে বেলচাটা নেয় এবং সজোরে আঘাত করে ওকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সাইমনের লোকজন। এসে দেখতে পায় দয়ালকে মেরে আবারও কবর দিয়ে দিয়েছে দেবা। এটাতে ওর উপরে অনেক রাগ দেখাতে থাকে। তোকে আমি বলেছিলাম না যে ওকে জীবিতই রাখ তুই, কিন্তু কেন তুই ওকে মেরে ফেললি? ওর কাছে প্রায় 200 কোটির ওপরে মাল আছে, সেটা কোথায় রেখেছে ওটা দয়ালই জানে। আমি বারবার বলার পরেও তুই কেন ওকে মারলি? তখন দেবা বলে, ও আমাদের হাত থেকে ছুটে দৌড়ে পালিয়ে যাচ্ছিল এবং অনেক চিল্লাচিল্লিও করছিল। পাশেই তো পুলিশ হেডকোয়ার্টার, যদি পুলিশ জানতে পারতো তাহলে ঝামেলায় পড়তে হতো সবাইকেই, এই জন্যই আমি ওকে মেরে ফেলেছি আবার। তারপর পরই দেবাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সাইমনের পার্টিতে। এই কাজটা করায় দেবারে পরে অনেক খুশি হয়ে যায় সাইমন। সাথে সাথে একটা ল্যাপটপ হাতে সাইমনের একজন লোক চলে আসে, আর সেটাতে একটা ভিডিও চালিয়ে দেয়। দেখা যায় সেই ভিডিওতে রাজশেখরকে মারছিল দয়াল। এটা দেখে তো অনেক বড় শখ খেয়ে যায় দেবা। রাজশেখরকে মারা শুরু করার আগে রাজশেখর দয়ালের কানে কিছু একটা বলেছিল, তারপর ওকে নির্মমভাবে মেরে ফেলে দয়াল। এই ব্যাপারটা দেবাকে দেখিয়ে সাইমন বলে, তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার একটা উপকার করো, তোমারও আমি একটা উপকার করব। এটাই হলো সেই উপকার। তোমার বন্ধুকে যে মেরেছিল তার মৃত্যু তোমার হাতেই হলো, কিন্তু দয়ালকে ওভাবে মারতে দেখে কেন জানি শখ খেয়ে গিয়েছিল দেবা। আসলে পিছনে একটা রহস্য আছে, সে তো দয়ালকে জানে মারেনি। দয়াল যখন অনেক করে কাকুতি মিনতি করছিল তখন প্রীতির ওর ওপর অনেক মায়া হয়, এই জন্য সে দেবাকে বারবারই বলছিল ওকে ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে দেবারও মন গলে যায়, তখন সে দয়ালকে নিয়ে গিয়ে একটা ট্রেনে বসিয়ে দেয় আর এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে বলে। তবে দয়াল ওদের দুজনের মধ্যে কাউকে একজনকে ওদের সাথে যেতে বলে, হয়তোবা সামনেরই কোনো একটা স্টেশনে সাইমনের লোকেরা থাকবে, আর যদি ওকে এই অবস্থায় দেখে তাহলে অবশ্যই ওকে মেরে ফেলবে। তখন প্রীতি ওর সাথে যাবে বলে জানায়। ওদের দুজনকে ট্রেনে তুলে দিয়ে তারপরে পার্টিতে চলে এসেছিল দেবা। এই জন্যই দয়ালের ওই ভিডিওটা দেখে হতবাক হয়ে গিয়েছিল সে, কারণ যাকে দেবা এতদিন ধরে খুঁজছিল তাকে সে নিজেই বাঁচিয়ে দিল। ঠিক তখনই দেবার ফোনে কল চলে আসে দয়ালের। দেখা যায় প্রীতিকে আটকে রেখেছে সে। আমার ধারণা যদি সঠিক হয় তাহলে তুই এতক্ষণ আমার সত্যটা জেনে গেছিস, তবে কোনো লাভ নেই, কারণ প্রীতি আমার কবজায়। ওই জায়গাতে আমার এখনো অনেক কাজ বাকি, কিন্তু এখন আমি তো মৃত, তো আমার কাজগুলোকে আমার হয়ে তৈরি করতে হবে। আর যদি তুই আমার কাজগুলো করতে না চাস তাহলে প্রীতিকে আমি সেভাবেই মারবো যেভাবে ওর বাবাকে মেরেছিলাম। তখন দেবা জিজ্ঞেস করে, আচ্ছা তোর কানে কানে রাজশেখর কি বলেছিল? দয়াল জানায় পাওয়ার হাউস। এটা শোনার পরে কেন জানি রাজি হয়ে যায় দেবা। এগুলোতে অনেক বাজে অবস্থা হয়ে যায় ওর, আর তার পিছনের স্মৃতিও মনে পড়ে যায় 30 বছর আগের কথা। তখন দেবা অনেক ইয়াং ছিল। দেখা যায় একটা গাড়ির মধ্যে বসে আছে দেবা এবং রাজশেখর। দেবার হাতে একটা মদের বোতল, আর সেটার নামই হলো পাওয়ার হাউস। তখন রাজশেখর ওকে বলছিল, দেখ তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দিয়েছি, এখন তুই যদি এমন গুন্ডাগার্দি করিস আর মদ পান করিস তাহলে তুই কোনোভাবেই তোর পরিবার সামলাতে পারবি না। তুই আমার কাছে প্রমিস কর যে তুই জীবনেও আর মদ ছুবিও না, আর না হলে তুই আমার বোনকে ভুলে যা। তখন অন্য কোনো আর উপায় না থাকায় দেবা প্রমিস করে, আর সেদিন থেকে আজ পর্যন্ত দেবা মদে হাতও লাগায়নি। কিন্তু সে এতটাই শখ খেয়ে যায় যে এখানে থাকা একটা পাওয়ার হাউস নামের মদের বোতল হাতে তুলে নেয় দেবা, আর সেই স্টাইল করে সেটা খেতে শুরু করে। সেটা খেতে খেতে যখন দেবা ঘোরাঘুরি করছিল ঠিক তখনই ওই লোকটা দেবাকে বলে ওঠে, আমি তোকে আগেই বলেছিলাম যে দয়ালকে না মারার জন্য, কিন্তু তারপরে তুই ওকে মেরে দিয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আর আমি ওই কবরস্থানে গিয়ে কবর খুঁড়ে দেখবো যে ওখানে আসলেই দয়ালের লাশ আছে কিনা। এগুলোতে দেবা বুঝে যায় যে ওর রাস্তা হয়তো বা ফাঁস হয়ে যাবে, আর দেবার মাথা অনেক গরম হয়ে যায় এবং পাশ থেকে একটা তলোয়ার নিয়ে ওকে মারতে শুরু করে। সাথে সাথেই সাইমন ওর দিকে বন্দুক তাক করে আর বলে, আমি সবই জানি যে প্রথমে তুই ওকে ফোন দিয়েছিলি, কিন্তু সে আমাদেরকে ডাবল ক্রস করেছিল, তারপরে ওকে কখন মারতে হবে সেটা আমি ডিসাইড করব, তুই না। কিন্তু ওর কোনো কথাই শোনে না দেবা, আর মেরে ফেলে ওই লোকটাকে। তারপর পরে তরোয়ালটা হাতে নিয়ে বাইরে চলে আসে আর চিন্তায় মগ্ন হয়ে যায় যে কি করবে এখন সে। এদিকে দেখা যায় সাইমনের ছেলে অর্জুন এই পোর্টেই কাজ করা একটা মেয়েকে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে তার বাবাকে কোনোভাবেই বলতে পারছিল না, আর বারবার সেই মেয়েটাকে চাপ দিচ্ছিল ওকে বিয়ে করার জন্য। তখন অর্জুন বলে, আমি তো বাবাকে বলতে পারবো না, তবে আমি জানি একজনকে যে বাবাকে বলতে পারবে, সে বললে হয়তো তার কথা বাবা কোনোভাবেই ফেলবে না। অর্জুন চিন্তা করছিল যে দেবার সাথে তো বাবার অনেক ভালো সম্পর্ক,
তো যদি সে দেবাকে কনভিন্স করে বাবাকে বলাতে পারে তাহলে হয়তো তাদের বিয়েটা পসিবল। এদিকে দেখা যায় তারপর থেকে দেবাকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করাচ্ছিল দয়াল। ওকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছিল এবং এটা ওটা করতেও বলছিল। সাথে সে প্রীতিকেও বিভিন্নভাবে মারধর করছিল। যখনই দেবা কিছু একটা করবে না বলে জানায় তখনই প্রীতিকে মারধর করত দয়াল। আর ঠিক সে কারণেই দেবার ওর কথা মতো কাজগুলো করছিল। একটা জায়গা থেকে একটা ব্যাগ নিয়ে নিতে বলে দেবাকে। তারপর সেই ব্যাগটা নিয়ে একটা রেস্টুরেন্টের বাথরুমে যাওয়ার জন্য বলে দেয়। সেখানে গিয়ে গোপন একটা দরজা খুঁজে পায় দেবা। সেটা খুলে ভেতরে আসতেই দেখতে পায় অনেক সোনার বার, ডায়মন্ড এবং অনেক দামি দামি ঘড়ি। তারপর ওই ভলটায় ব্যাগটা রেখেই চলে আসে দেবা। ওর কথা মতো সকল কাজই করছিল দেবা। তবুও দয়াল প্রীতির সাথে নির্দয়ের মতো আচরণ করছিল। এমনকি ওর হাতে কুকুরের চেনও লাগিয়ে দিয়েছিল সে। এবার দয়াল দেবাকে কিছু ডকুমেন্ট নিয়ে আসার কথা বলে। কোথায় যেতে হবে সেই সকল ডিটেলস ওকে দিয়ে দেয়। তারপর পরে সেই ডকুমেন্টগুলো নেওয়ার জন্য একটা জায়গায় চলে আসে দেবা। সেখানে থাকা ওই ভলটা খুলে দেখতে পায় ভেতরে সাইমনের লোকজন একজনকে ধরে রেখেছে। এই লোকটা নাকি ডকুমেন্টগুলো চুরি করতে এসেছিল, আর এই কারণেই ওকে সাইমনের লোকজন ধরে রেখেছে। তারপর সবাই মিলে চলে আসে বাড়িতে এবং গাড়িতে উঠতে থাকে। তখন হঠাৎ করে ওদের মনে একটা খটকা লাগে। আচ্ছা, আমরা তো এখানে সবাই এক গ্যাংয়েরই, তাহলে তুই এখানে কিভাবে আসলি, আর তোকে কেই বা পাসওয়ার্ডটা দিয়েছে? এইগুলো বলতে বলতে ওকে অ্যাটাক করে দেওয়ার কথা বলে দেয় লোকটা। অনেকজন মিলে গিয়ে অ্যাটাক করে বসে দেবাকে, কিন্তু সবাইকে কুত্তা মারতে শুরু করে দেবা। চোখের পলকেই ওদেরকে কচুকাটা করে ফেলে। ওরা এতগুলো মানুষ মিলেও দেবার সাথে কিছুতেই পেরে উঠছিল না। দেবা যেন রিয়েল লাইফ নয়, কোনো গেমের মধ্যে মানুষ মারছে। সবাইকে মারার পরে সে চলে আসে ওই লোকটার কাছে। তখন সে দেবার কাছে অনেক করে কাকুতি মিনতি করে তার জান ভিক্ষা চায়, আর সাথে বলে, আপনি কি জানেন ওই ডকুমেন্টগুলোর মধ্যে কি আছে? সেগুলো বের করে দেখায় দেবাকে। আসলে সাইমন তার সামনের ব্যবসার পিছনে বড় রকমের একটা কাজ করে। সে তার বিভিন্ন বিদেশি বায়ারকে হার্ট সাপ্লাই করে বেড়ায়। ওই যে সিনেমার প্রথমে যে কথাটা বলেছিলাম, সাইমনের এই জায়গাটায় আসতে গেলে সবাইকে প্রথমে একবার মেডিকেল চেক আপ করানো হয়। আসলে তখনই সবার ব্লাড স্যাম্পলগুলো নিয়ে নেয় সাইমনের লোকেরা। তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী যার যার হার্ট প্রয়োজন তাদেরকে একটা জায়গায় নিয়ে রাখা হয়। খুব করে খাতির যত্ন করে ওদেরকে দেখাশোনা করা হয়, আর প্রয়োজনের সময় ওদের হার্ট বের করে নেয়। আর সেই লাশগুলো পোড়ানোর কাজ করতো দেবা এবং প্রীতি, আর মারা যাওয়ার আগে সেগুলো করতো রাজশেখর। সেই ডকুমেন্টগুলো ঘাটাঘাটি করতে থাকলে দেবা দেখতে পায় ওর মধ্যে প্রীতিরও ছবি আসছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রীতির হার্টও হয়তো বা কারোর সাথে ম্যাচ করেছে। ওর হাতটাও কোনোভাবে নিয়ে নেবে সাইমনরা। এই ব্যাপারটায় অনেক খেপে যায় দেবা। সেই ডকুমেন্টগুলো পাওয়ার পরে ওটার একটা ছবি তুলে দয়ালকে পাঠায় এবং গিয়ে সেই ভল্টে রেখে আসে। তখন দয়াল বলে, তোমাকে একটা শেষ কাজ করতে হবে। এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে আমি প্রীতিকে ছেড়ে দেব। তোমার শেষ কাজটা হবে সাইমনের ছেলে অর্জুনকে মারা। এটা শুনে হতবাক হয়ে যায় দেবা, আর বলে, ওদের গ্রুপের মধ্যে একমাত্র ভালো ছেলে তো ওই, ওকে মারার তো আমি কোনো প্রয়োজন দেখছি না। এই কাজটা আমি করতে পারবো না। তখনই আবারও দয়াল প্রীতিকে মারধর করতে থাকে। অন্য কোনো উপায় না থাকায় দেবা রাজি হয়ে যায় কাজটা করার জন্য। এদিকে দেখা যায় প্রীতির দুই বোনকে আটকে রেখেছিল দয়ালের লোকজনেরা। মানে ওরা সব দিক দিয়ে দেবাকে ঘায়েল করে রেখেছিল, যেন সে কোনোভাবেই দয়ালকে অমান্য করতে না পারে। কিছুদিন আগে হঠাৎই একদিন দেবার কাছে এসেছিল অর্জুন। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনি একটু আমাকে সময় দিতে পারবেন? এরপর কেটে গিয়েছিল কয়েকদিন। দয়াল যখন অর্জুনকে মারার কথা বলে তখন ওর সাথে দেখা করে দেবা বলে, তুমি আমাকে কি যেন একটা বলতে চেয়েছিলে না, তো চলো আমরা যেতে যেতে কথা বলি। ওকে নিয়ে গাড়িতে করে যেতে থাকে দেবা। যে রাস্তা দিয়ে ওদের যাওয়ার কথা ওই দিক দিয়ে না গিয়ে অন্য রাস্তা ধরে দেবা। এটাতে অর্জুন বুঝে যায় যে কোনো একটা ঝামেলা তো আছেই। তখন সে দেবাকে বলে, আমি যে কাজ করে আমি জানি একদিন না একদিন মানুষের হাতে আমাকে মরতে হতো, কিন্তু সেটা যে আপনার হাতে মরতে হবে আমি এটা একদমই বুঝতে পারিনি। আপনার কাছে আমি সাহায্য চাইতে এসেছিলাম, আর আপনি আমাকে মারতে চাইছেন। তারপর ওর কোনো কথাই শোনে না দেবা এবং ওকে নিয়ে শুনশান একটা জায়গায় চলে আসে। পায়ের নিচ থেকে একটা বন্দুক বের করে ওর দিকে তাক করে দেবা। দেখা যায় অনেকটা দূর থেকেই সাইমনের লোকজনেরা ওর দিকে নজর রাখছিল। সাইমনের সাথে ওরা কথাও বলছিল, সকল আপডেট জানাচ্ছিল। দেবা অর্জুনকে আর মারে না। ওদের গাড়ির সামনেই দেখা যায় অর্জুনের প্রেমিকাকে। তখন দেবা ওদের দুজনকে পালিয়ে যেতে বলে। প্রথমে একটু ইতস্তত বোধ করছিল অর্জুন, কিন্তু ওকে ধমক দিয়ে দেবা বলে যে এখন এখান থেকে পালিয়ে যাও যদি জীবনে বেঁচে থাকতে চাও। তারপর ওরা দুজনে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেবার ফোনে একটা মেসেজ আসে দয়ালের কাছ থেকে। সেটাতে লেখা ছিল, তুমি একটা ভুল কাজ করে ফেললা। এটাতে হতবাক হয়ে যায় দেবা। এই ব্যাপারটা এত তাড়াতাড়ি কিভাবে জেনে গেল দয়াল? তারপর পরই দয়াল ওকে ভিডিও কল দেয়। দেখা যায় তারা অনেক উঁচু একটা বিল্ডিং এর উপরে আছে। সেখান থেকে নিচের দিকে ধরে আসে প্রীতিকে। এই বিল্ডিং থেকে ওকে ফেলে দেওয়ার হুমকিও দেয়। তোকে আমি শেষ একটা কাজ করতে বলেছিলাম, তুই সেটাও করলি না। আমার কথা তুই অমান্য করলি, তোর এত বড় সাহস!
এখন আমি যদি প্রীতিকে এখান থেকে ফেলে দিই তাহলে ওর মারা যেতে সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো সময় লাগবে। দয়ালের মুখে এইসব কথা শুনে অনেক কাকুতি বিনতি করতে থাকে ওর কাছে। অর্জুন খুবই ভালো ছিল, এর জন্য আমি ওকে মারতে পারিনি, তো প্লিজ তুমি প্রীতির কিছু করো না। কিন্তু ওর কোনো কথাই যেন কানে ঢুকছিল না দয়ালের, আর সে প্রীতিকে সেখান থেকে ফেলে দিয়েই তারপর দম নিবে। ঠিক তখনই কেন জানি দেবার কণ্ঠই চেঞ্জ হয়ে যায়। একটু আগে ওর কথার মধ্যে মিশেছিল ভয়, কিন্তু এখন ওর কণ্ঠে শোনা যাচ্ছিল সাহসে ভরা। তুই প্রীতিকে মারতে চাস, কিন্তু তুই এটা করতে পারবি না। ওর মুখে এমন কথা শুনে শক খেয়ে যায় দয়াল, আর বলে তোর তো ভয় পাওয়ার কথা, কিন্তু এত সাহস তোর মধ্যে কোথা থেকে আসলো? তখন দেবা বলে জানতে চাস তুই, তাহলে শোন, তোর লকারের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল ওখানে তুই কল লাগাতো, দেখ জিনিসপত্র ঠিকঠাক আছে নাকি। তখন দয়াল ও সহকারীকে কল লাগায়। সে ভলটা খুলে দেখতে পায় পুরো ভলটা একদম পরিষ্কার করে নিয়ে গেছে কেউ। এটাতে দেবা বলে আমি গতকালকে সেখান থেকে সবকিছু সরিয়ে দিয়েছি, তুই চিন্তা করিস না, সবকিছু আমার কাছে সেফ আছে। এগুলোতে খানিকটা শক হয়ে যায় দয়াল। তারপরে সে বলে আচ্ছা ঠিক আছে, তুই সেগুলো নিয়েছিস, ভালো করেছিস, কিন্তু প্রীতির 2 বোন যে আমার কাছে আসে এটা কি তুই ভুলে গেছিস? এখনই ওদেরকে আমি মারতে বলে দিচ্ছি, আর এদিক দিয়ে আমি প্রীতিকেও মেরে দিচ্ছি। তারপর সেখানে থাকা ওর লোকদেরকে কল লাগায় দয়াল, কিন্তু ওরা গিয়ে দেখতে পায় ঘরের মধ্যে কেউ নেই। আসলে সেখান থেকে ওর 2 বোনকে নিয়ে গেছে দেবার লোকেরা, আর চলে আসে দেবা মেনশনে। যদিও ওরা এখানে ওদের সাথেও ভয় পাচ্ছিল, তারপরেও এখানেই থাকতে বলে ওদেরকে। এইসব কিছু জানার পরে অনেক রাগান্বিত হয়ে যায় দয়াল, তবে ওকে আরো অবাক করে দিয়ে দেবার পিছনের চিত্রটা দেখায়। সেখানে অর্জুনের গার্লফ্রেন্ডকে ওই চেয়ারটায় বসিয়ে রাখা হয়েছে। কি ওকে চিনতে পারছিস তুই? না চেনার তো কোনো কারণ নেই। হ্যাঁ ঠিকই ধরেছিস, ওটাই তোর বউ। তো প্রীতিকে তুই ভালোই ভালো ছেড়ে দে, না হলে এখানে তোর বউয়ের ছাই ছাড়ার কিছুই বাকি থাকবে না। এগুলো শুনে তো অনেক থতবত খেয়ে যায় দয়াল, আর কাকতি মিনতি করতে থাকে ওর বউকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সে প্রীতিকেও খুলে দেয়, আর দেবার কথা মতো প্রীতি ওই কুকুরের কলারটা দয়ালের গলা এবং হাতে লাগিয়ে দেয়। তারপর সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে কষে দয়ালের গালে একটা চর বসিয়ে দেয় প্রীতি। বাহিরে বের হয়ে দেখতে পায় দেবার লোকজনেরা দাঁড়িয়ে আছে। প্রীতিকে গাড়িতে করে নিয়ে ওরা যাত্রা শুরু করে, উদ্দেশ্য দেবা মেনশন। এদিকে দয়ালের বউ অনেক করে বলছিল ওকে ছাড়ার জন্য। আমি এগুলোর কিছুই জানি না, দয়াল আমাকে টাকা দিয়ে এসব কিছু করিয়েছিল, সাথে আমার পরিবারকেও সে আটকে রেখেছে। আমি যদি ওর কথা মতো কাজ না করি তাহলে আমার পরিবারকে মেরে ফেলবে, এই হুমকি দিয়েছিল দয়াল। এই জন্যই কোনো উপায় না থাকে আমার কাজটা করতে হয়েছে। তো এগুলোতে আমার কোনোই দোষ নেই, প্লিজ আমাকে যেতে দিন। সেখানে দেবা, ওই নেশা করার লোকটা, অর্জুন আর আরো একজন লোক ছিল। কিছুক্ষণ পরে সেই নেশা করার লোকটা দেবাকে বলে, ও আচ্ছা, তোমাকে তো একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম, তোমার মেনশনে একটা টেলিফোন আছে তাই না? সেটাতে কেউ কি কল দিয়ে তোমার কুলি নাম্বারটা বলেছিল কোনোদিন? দেবা বলে যে না, এমনটা তো হয়নি। ওই লোকটা জানায় যদি কখনো এমন কিছু ঘটে তাহলে বুঝে নিও যে ওটাই তোমার সন্তান। রাজশেখর আমাকে অনেক আগেই এটা বলেছিল, যদি তার কিছু হয়ে যায় তাহলে যেন এই কথাটা আমি তোমাকে বলে দেই, কিন্তু আমি এতদিন বলতে ভুলে গিয়েছিলাম। এই ব্যাপারটা শুনে তো পাগল প্রায় অবস্থা হয়ে যায় দেবার। সে তার সন্তানকে কোনো দিনও চোখেও দেখেনি। সাথে সাথে সে কল লাগায় মেনশনে আর জানতে চায় টেলিফোনে কি কোনো কল এসেছিল, কিন্তু কেয়ারটেকারটা জানায় যে না, কোনো কলই আসেনি। তারপর এই জায়গায় ওদেরকে পাহারায় রেখে চলে যায় দেবা। যাওয়ার আগে বলে যে আমি কিছু বলার আগে কেউ যেন কিছু না করে এখানে। দেবা সেখান থেকে চলে যাওয়ার পরপরই অর্জুন তার গার্লফ্রেন্ডের কাছে যায়। তুমি আমার সাথে কেন করলে এমনটা? কেন তুমি আমাকে এত বড় ধোকা দিলে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তখন মেয়েটা অর্জুনকে বলে আমি তো এগুলো ইচ্ছা করে করিনি, আমাকে ভয় দেখে এগুলো করতে বাধ্য করেছিল দয়াল। বিশ্বাস করো, আমার এগুলোতে একটুও দোষ নেই, তোমাকে আমি একটুও কষ্ট দিতে চাইনি। আর দয়ালের সাথে তো আমার কোনো সম্পর্কও নেই, ও শুধু নামেই আমাকে বিয়ে করেছে, কিন্তু আমরা আজ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্কে জড়াইনি। তোমাকে তো আমি সত্যিকারের ভালোবেসেছিলাম, তোমাকে ছাড়া তো আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। ওর মুখে এসব কথা শুনে গলে যায় অর্জুন, আর পাশ থেকে চাবিটা নিয়ে ওকে খুলে দিতে যায়। সেখানে থাকা সবাই অর্জুনকে অনেক করে বারণ করে ওকে খোলার থেকে, কিন্তু কারো কথা না শুনে এক প্রকার জোর করে অর্জুনকে সেই মেয়েটার হাত পা খুলে দেয়। তারপর মেয়েটা গিয়ে জড়িয়ে ধরে অর্জুনকে। ওদের মধ্যে সুন্দর একটা ভালোবাসার মুহূর্ত দেখতে পাওয়া যায়। হঠাৎ করে মেয়েটার চেহারা কেমন জানি বদলে যায়, ওকে দেখেই মনে হচ্ছিল পুরো ইভিল। তখন আচমকাই অর্জুনকে মারতে শুরু করে দেয় মেয়েটা। এটা দেখে সেখানে থাকা ওই দুজনে চলে আসে, কিন্তু একটা মেয়ের সাথে ওরা 3 জন মেলেও পেরে উঠছিল না, এতটাই শক্তিশালী ছিল ওই মেয়েটা। চোখের পলকে ওদের 3 জনকে ধর্ষাই করে ফেলে। ওর নাম ছিল কল্যাণী। তারপর পরে সে কল লাগায় দয়ালকে। তখন দয়াল বলে তোমাকে বাঁচানোর জন্য তো আমি মেয়েটাকে ছেড়ে দিয়েছি, কিন্তু কল্যাণী ওকে ধমকের সুরে বলে আমি ঠিক আছি, নিজেকে আমি নিজে ছাড়াতে জানি, তো তুই তাড়াতাড়ি গিয়ে আবার ওই মেয়েটাকে ধর, না হলে আমাদের পুরো প্ল্যানের কিন্তু 12টা বেজে যাবে। সাথে সাথে সেখান থেকে বেরিয়ে পড়ে দয়াল।
বাহিরে গিয়ে দেখতে পায় দুজন লোক একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আসে। তখন ওদেরকে মারধর করে বাইকটা নিয়ে চলে যায় দয়াল। আর এদিকে কল্যাণী ওদের রক্তে যেন একদম গোসল করে ফেলেছিল। সাথে ওই নেশা করার লোকটাকে বসিয়ে দিয়েছিল চেয়ারে। কিছুক্ষণের মধ্যে বাটন টেপার সাথে সাথে ছাই হয়ে যায় ওই লোকটা। আসলে পুরো প্ল্যানটা ওরা দুজন মিলেই করেছিল। ওরা দুজনে একসাথেই কনস্টেবলের ট্রেনিং নিচ্ছিল আর একে অপরকে অনেক ভালোবাসতো। ট্রেনিংটা পুরো হওয়ার পরে দয়ালকে আন্ডারকভার মিশনে পাঠানো হয়। এটা যখন সে কল্যাণীকে বলে তখন সে জানায়, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শুনলে আমরা মেডেল পাবো ঠিকই, আর যদি আমরা একটু নিজের মতো করে চলি তাহলে আমাদের সারা জীবন সেট হয়ে যাবে। কারণ তোমার পোস্টিং যেখানে হয়েছে সেখানে তো শুধু টাকা আর টাকা। একটা দান যদি আমরা ভালোভাবে মারতে পারি তাহলে আমাদের পুরো জীবন সেট। আসলে বলতে গেলে পুরো প্ল্যানটাই ছিল কল্যাণীর। সেই হচ্ছে এটার মাস্টার মাইন্ড। তারপর পরই দয়াল বাইক নিয়ে ছুটতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পরে সে একটা সিগন্যালে এসে দাঁড়ায়। পাশেই দেখতে পায় ওদের গাড়ি থামিয়ে সেখানে খাবার খাচ্ছিল প্রীতিরা। দয়ালকে দেখার সাথে সাথেই তোরা গাড়িতে উঠে দেয় এক টান। দয়াল ওদের পিছে পিছেই যেতে থাকে। অনেকক্ষণ এভাবে তাড়া করার পর এক পর্যায়ে দয়াল ওদের গাড়িটাকে ধরে ফেলে। বাহির থেকে লাফ দিয়ে চলে আসে ওই গাড়ির ভেতরে আর সবাইকে মারতে শুরু করে দয়াল। যদিও ওর একটা হাত ওর গলার সাথে বাঁধা ছিল, তারপরে ওরা কেউই দয়ালের সাথে পেরে উঠছিল না। ড্রাইভারটাকে মারতে থাকলে গাড়িটা গিয়ে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে। গাড়ি থেকে সিটকে গিয়ে পাশের রাস্তায় ওপরে পড়ে দয়াল। তারপর উঠে আবার এইদিকেই আসে। ওকে দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। তারপর গাড়ির ভেতর থেকে চুল ধরে প্রীতিকে নিচে নামায় আর মারতে শুরু করে। ও একজন ছেলে হয়ে মেয়ে মানুষকে অনেক মারধর করছিল। কিছুক্ষণের মধ্যে সেই গাড়ির মধ্যে থাকা অন্য লোকগুলো এসে ধরে ফেলে দয়ালকে, আর এই সুযোগে একজন প্রীতিকে নিয়ে দৌড় লাগায়। কিছুক্ষণের মধ্যে দয়াল ওখানে থাকা ওই লোকদেরকে মেরে আবারও ফলো করতে শুরু করে প্রীতিদের। সামনে দৌড়াচ্ছিল প্রীতিরা দুজন, মধ্যে ছিল দয়াল, আর তার পিছে দৌড়াচ্ছিল প্রীতির সাথে কারা অন্য দুজন। এভাবে করে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে প্রীতির একটা ট্রেনের মধ্যে ঢুকে পড়ে। সেখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরা। তবে এটা খুব বেশিক্ষণ টেকে না। কিছুক্ষণের মধ্যে ট্রেনের মধ্যে চলে আসে দয়াল আর ওদের দিকে আগাতে শুরু করে। এটাতে অনেক ভয় পেয়ে ট্রেনের অন্যদিকে যেতে থাকে ওরা। মানুষের ভিড়ের জন্য খুব একটা তাড়াতাড়ি যেতে পারছিল না ওদের দিকে দয়াল। প্রীতিরা যেতে যেতে কামরার শেষে চলে আসে। দেখতে পায় সেখানে একটা তালা আটকানো। ওরা আর সামনে যেতে পারবে না। এদিকে ওদের দলের আরো দুজনও চলে আসে। দয়ালকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু দয়াল কিছুই মানছিল না। সবাইকে চোখের পলকেই মেরে ধরাশায়ী করে ফেলে, তারপর আগাতেও শুরু করে। অনেকক্ষণ ট্রেনের মধ্যেকার মানুষজন কিছুই বলছিল না দয়ালকে। তারপর একজন মহিলা কথা বলে, সাথে সাথে দয়াল ওই মহিলাটিকেও মারে আর আগাতে থাকে আবারও প্রীতির দিকে। এদিকে দেখা যায় দেবা যখন গাড়ি নিয়ে ওই মেনশনের দিকে যাচ্ছিল তখন কেয়ারটেকারের কল আসে। স্যার, এখানে 10-12 জন লোক থাকতে এসেছে। ওদেরকে দেখে আমার মনে হচ্ছে ওরা গুন্ডা পান্ডা, তো আমি কি ওদেরকে বাসা দিব? তখন দেবা বলে যে কোনো সমস্যা নেই, ওদেরকে বাসা দেওয়ার আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই দেবা চলে আসে মেনশনে। প্রথমেই সে যায় প্রীতির 2 বোনের ঘরে। ওরা তো দেবাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ তো ওরা অনেক ভয়ে ভয়ে ছিল, তবে দেবাকে দেখে ওদের ভয় খানিকটা কেটে গেল। দেবা ওদেরকে অভয় দিচ্ছিল, তোমাদের কোনো চিন্তার প্রয়োজন নেই, তোমরা এখানে একদমই সেফ আছো। আর তোমার বোন ছোট্ট একটা ঝামেলা পড়েছো, আগামীকালকে এখানে চলে আসবে, তোমরা একটুও চিন্তা করো না। ওরা যখন এখানে কথাবার্তা বলছিল তখনই একজন চলে আসে দেবার কাছে আর বলে যে ওই লোকজনটা আমাদেরকে ঘিরে ফেলেছে। তারপর দেবা প্রীতির 2 বোনদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের কি গান পছন্দ, পুরোনো দিনের গান নাকি নতুন দিনের মডার্ন গান? মেয়ে 2টা বলে আমাদের 2 গানই খুব পছন্দ। তখন দেবা অপারেটরকে বলে দেয় যে খুব সুন্দর গান বাজানোর জন্য আর সাউন্ড একটু বাড়িয়ে দিতে বলে। ওদের ঘরে সিট কিনে লাগিয়ে বেরিয়ে আসে দেবা। যাওয়ার সময় দেখতে পায় বিভিন্ন জায়গাতে গুন্ডা পান্ডাগুলো ওত পেতে আছে ওকে অ্যাটাক করার জন্য। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। এতগুলো গুন্ডা পান্ডা মিলেও কিছুই করতে পারছিল না দেবার। দেবা ওদের সবাইকে বেদম মারছিল। ওদেরকে একদম কাপড় কাচার মতো কেচে ফেলছিল দেবা। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। এদিকে প্রীতির দিকে আগাচ্ছিল দয়াল। তখন হঠাৎ করেই প্রীতি ওর চোখটা বন্ধ করে। ওর মনে পড়ে যায় যে বাবা একদিন ওকে বলেছিল, যদি তুই কোনোদিন এমন বিপদে পড়িস যে তোর জীবন শঙ্কায় আছে, তখন তোর ফোনে আমি একটা নাম্বার সেভ করে দিচ্ছি, সেটাতে কল দিবে এবং বলবি কুলি নাম্বার 5821। কিন্তু বাবাজি সেদিন কেন ওকে এই কথাটা বলেছিল কিছুই জানে না প্রীতি। আজকে তো তার জীবন শঙ্কায় রয়েছে। তোর ফোন থেকে সেই নাম্বারটাই ডায়াল করে প্রীতি। দেখা যায় দেবার মেনশনের ওই টেলিফোনটা বেজে ওঠে। তখনই দেবা ফাইটই করছিল। কলটা আসার সাথে সাথেই সেখানে চলে যায় দেবা এবং কলটা ধরে। ফোনের ওপার থেকে প্রীতি বলে, কুলি নাম্বার 5821। আমার নাম প্রীতি, আমার বাবার নাম রাজশেখর। আমার বাবাই নাম্বারটা আমার ফোনে সেভ করে দিয়েছিল আর আমাকে বলেছিল কোনোদিন যদি আমি বিপদে পড়ি তাহলে যেন এই নাম্বারটা ডায়াল করি আর বলি কুলি নাম্বার 5821।
এখন আমি অনেক বিপদে পড়েছি, তো প্লিজ আপনি যেই হন না কেন আমাকে আপনি সাহায্য করুন। এইটুকু বলতে বলতে সেখানে চলে আসে দয়াল আর প্রীতির গলা চেপে ধরে। এই ব্যাপারটা ফোনে শুনে বুঝে যায় দেবা, কিন্তু ওর তো কিছুই করার নেই। প্রীতি যে এখন কোথায় আছে সেটাও জানে না দেবা, আর এদিকেও সে ফাইটই করছিল। দয়াল প্রীতিকে এতটা জোরে চেপে ধরেছিল যে ওর অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে প্রীতির একজন লোক এসে দয়ালকে ধরে নিয়ে লাফ দেয় ট্রেন থেকে। এবারের মতো জানে বেঁচে যায় প্রীতি। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে অনেক রেগে যায় দয়াল, এবং সেই লোকটার মাথা নিয়ে গিয়ে ট্রেন লাইনের সাথে এমনভাবে মারতে থাকে যে একদম ভর্তা করে ফেলে। কিছুক্ষণের মধ্যে ওর ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে কল্যাণী বলে, কি অবস্থা তোর? মেয়েটাকে কি তুই কবজে নিতে পেরেছিস? তখন খানিকটা থতবত খেয়ে দয়াল বলে, একটুর জন্য মেয়েটা আমার হাতছাড়া হয়ে গেল, আমি দেখছি কি করা যায়। কিন্তু কল্যাণী বলে, এদিকে তোর আর কিছুই দেখতে হবে না, এদিকে আমি সবকিছু ঠিক ম্যানেজ করে নেব। তুই ওখান থেকে সোজা যাবি স্টেশনের পার্কিং লটে, সেখানে অমুক নাম্বারের একটা গাড়ি রাখা আছে, আর সেটার মধ্যে আমি বেঁধে রেখেছি অর্জুনকে। ওর সাথে কি করতে হবে এটা তো তোকে বলে দেওয়ার কিছু নেই, আর এদিকে সবকিছু আমি ঠিক ম্যানেজ করে নেব। দেখা যায় এই ট্রেনের পিছনের কামরায় বসে যাচ্ছে কল্যাণী। এদিকে দয়াল চলে আসে সেই স্টেশনের পার্কিং লটে, খুঁজতে থাকে কল্যাণীর বলে দেওয়া সেই গাড়ির নাম্বারটা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে পেয়েও যায় সেই গাড়িটা, তারপর সেটার মধ্যে গিয়ে ঢুকে পড়ে। অন্যদিকে দেখা যায় কনফারেন্স করার জন্য রেডি হচ্ছিল সাইমন। ওর চারিদিকে পুরো হল রুমে বড় বড় সব স্ক্রিন লাগানো, দেখে মনে হচ্ছে যেন হাজারো স্ক্রিন লাগানো। হঠাৎ করে ওর ফোনে একটা ভিডিও কল আসে। ওর ফোনটা ছিল এই সকল স্ক্রিনের সাথে কানেক্ট করা। ফোনটা ধরতে সেই সকল স্ক্রিনেই দেখা যায় দয়ালকে। সাইমনের চারিপাশে যেন হাজারো দয়াল। তখন সে সাইমনকে বলে, স্যার আমি মারা যাইনি, আমি এখনো বেঁচে আছি, আর আমাকে দিয়ে দেবাই এই সবকিছু করাচ্ছে। এগুলোতে আমি বা আমার বউ কারোরই কোনো দোষ নেই, সব দোষ দেবার। কিছুক্ষণের মধ্যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটাও দেবার কথাই আমি করছি, না হলে সে আমার পরিবারকে মেরে ফেলবে এমন হুমকি দিয়েছে। তারপর পরই ফোনটা ঘোরায় পাশের দিকে। দেখা যায় সাইমনের ছেলে অর্জুনকে মুখ বাঁধা অবস্থায় রাখা। সাথে সাথে এই দয়ালকে মারতে শুরু করে, একদম পুরো জানোয়ারের মতো মারছিল ওকে দয়াল। এগুলো যেন কোনোভাবেই সহ্য করতে পারছিল না সাইমন, আর সাথে সাথে সে দেবা ম্যানশনের লোক পাঠিয়ে দেয় ওকে মারার জন্য। এদিকে দেখা যায় প্রীতি ট্রেন থেকে নেমে একটা দোকানে যায়। সেখানে গিয়ে একজন লোকের কাছ থেকে ফোন চেয়ে একটা কল করার জন্য। লোকটা প্রীতিকে ফোনটা দেয়, সাথে সাথেই সেখানে চলে আসে কল্যাণী আর বলে, তোমাকে নেওয়ার জন্য আমাকে দেবা পাঠিয়েছে, তো চলো আমরা এখান থেকে মেনশনের দিকে আগাই। ওর কথা শুনে ভালো মনে ওর সাথে গিয়ে গাড়িতে উঠে যায় প্রীতি। তখন কল্যাণী একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ড্রাইভারটা বলে প্ল্যানে কিছুটা চেঞ্জ হয়েছে, ওখানে না, গাড়িটা অন্য জায়গায় যাবে। অন্যদিকে ফাইট চালিয়েই যাচ্ছিল দেবা। কিছুক্ষণের মধ্যেই সেখানে সাইমনের লোকেরাও চলে আসে আর পিছন থেকে আঘাত করে দেবাকে। তার পরপরই ওকে বলতে থাকে, তুই যে আগে কুলি ছিলি এটা আমি জানি, আর তোর সাথে এই মেনশনে আরো 18 জন কুলি থাকে, তো তোদের সবাইকেই আজকে এখানে মেরে ফেলবো। দেখা যায় সবাইকে মারধর করছিল সাইমনের লোকজন, আর আমি যদি একটা সিটি দিই তাহলে তোর সকল কুলিকেই মেরে ফেলবে। কিন্তু ওই লোকটাকে অবাক করে দিয়ে সিটি মারে দেবা নিজেই। এটা শুনেই তো সেখানে থাকা সকল কুলিরা গর্জে ওঠে, আর সাইমনের লোকজনকে কুত্তা মারা মারতে শুরু করে। সব দিক থেকে শুধু সাইমনের লোকজনরা উঠছিল। তখন দেবা বলে, 18 জন না, আমরা 19 জন আছি এখানে, আর ডাক দেয় কালিসা বলে। কিছুক্ষণের মধ্যে নিচের ফ্লোরে চলে আসে সবাই। কালিসা তো ওর সাথে করে একটা বক্সও নিয়ে আসে। সেটা খোলার পরে দেখা যায় ওটার মধ্যে ছিল কুলিদের সকল জিনিসপত্র। সবাই একটা দুইটা করে হাতে নিয়ে নেওয়া শুরু করে দেয় সাইমনের লোকজনদের সাথে ফাইট। দেখতে দেখতে সেখানে থাকা সবাইকেই মেরে ফেলছিল ওরা। কালিসা তো ঘোরাঘুরি করছিল দেবার আশেপাশেই, সেখানে যেই আসছিল তাকেই মারছিল কালিসা। দেবার গায়ে একটা আঁচড়ও পড়তে দিচ্ছিল না সে। অন্যদিকে দেখা যায় প্রীতি এবং কল্যাণীকে ধরে আনা হয় সাইমনের কাছে। তখন সে কল্যাণীর হাতের বাঁধন খুলে দেয়। তারপরে কল্যাণী তো অনেক করে কান্নাকাটি করছিল ওর কাছে। আমার কোনো দোষ নেই স্যার, দয়াল আমাকে দিয়ে জোর করে এইসব কাজ করিয়েছিল। আমার পরিবার ওর কাছে জিম্মি আছে, এর জন্য আমি এইসব কাজ করতে বাধ্য হয়েছিলাম। তখন সাইমন কল লাগায় দয়ালকে। দয়াল তো কল্যাণীর এই অবস্থা দেখে বারবার বলছিল, স্যার ও কিছুই জানে না, ওকে প্লিজ আপনি ছেড়ে দিন, সবকিছু আমি একাই করেছি। সাথে সাথে কল্যাণীর মায়া কান্না তো ছিলই। কথাবার্তা বলতে বলতে হঠাৎ করেই কল্যাণী ওর পায়ের ভেতর থেকে একটা রড বের করে সাইমনকে মারতে যায়, কিন্তু সেটা ধরে ফেলে সাইমন আর হাসতে শুরু করে। তুই তো প্রেমের জালে আমার ছেলেকে ফাঁসিয়েছিলি ঠিকই, কিন্তু আমি ওর বাবা। এটা বলেই সাথে সাথে সেই রডটা গলার ভেতরে ঢুকিয়ে দেয় কল্যাণীর। এই ব্যাপারটা দেখে তো কান্নায় ভেঙে পড়ে দয়াল। প্রীতিকে যে এখানে ধরে আনা হয়েছিল এই খবরটা দেবা পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তার পরপরই সেখানে চলে আসে দেবা। তখন সাইমন বলে, তুই এখানে কেন এসেছিস? তোর বন্ধুর মেয়েকে বাঁচাতে তো তুই এখানে আসিসনি,
তুই সত্যি করে বল তো তুই এখানে কেন এসেছিস, আর তুই কার কথা এখানে এসেছিস? দেবা বলে কারো কথাই না, আমি নিজে থেকে এসেছি। তখন সাইমন বলে সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার ছেলে মারা গেছে তোর জন্য। তোকে আমি দয়ালকে আগেই মেরে দিতে বলেছিলাম। তুই যদি সেদিন দয়ালকে মেরে ফেলতি তাহলে আমার ছেলে অর্জুন আজও জীবিত থাকতো। তো এখন তোর বন্ধুর মেয়েকে আমি তোর চোখের সামনে মেরে ফেলবো, তাহলে তুই কিছুটা হলেও আমার কষ্টটা বুঝতে পারবি। কিন্তু দেবা বলে যে না, ওকে মারবেন না, ওর বদলে আপনি আমাকে মারুন। কে শোনে কার কথা? তখন সেখানে ডাক্তারকে ডেকে সাইমন প্রীতিকে সাথে করে পাঠিয়ে দেয়, আর বলে আমি যখন অর্ডার দিব তখন ওর হার্টটা বের করে ফেলবা। তারপর পরে সাইমন এবং দেবা দুজনেই সামনাসামনি বসে কথা বলার জন্য। তখন হাসতে শুরু করে দেবা, আর বলে তুই এখন আমাকে চিনিসনি? আমি তোর বাবাকে মেরেছিলাম। আসলে আমরা প্রায় 400-র মতো কুলি ছিলাম, তোর বাবার প্রজেক্টে কাজ করতাম। আমাদেরকে যা করতে বলতো আমরা তাই করতাম, অনেক বিশ্বাস করতাম আমরা তোর বাবাকে। তারপর একদিন উনি আমাদেরকে বিদেশে পাঠিয়ে দেয় কাজের জন্য। ওখানে গিয়ে কাজ করার সময় একদিন পুলিশ চলে আসার আমাদের সবাইকে ধরে ফেলে। আসলে আমরা যেসব বস্তা উঠাচ্ছিলাম সেগুলোর ভিতরে ছিল অবৈধ মালামাল। আমরা সবাই ভেসে যাই। তার পরপরই একজন লয়ার এসে আমাদেরকে একটা বুদ্ধি দেয়, যদি এই 400-র মধ্যে 100-র মতো কুলিও স্বীকার করে নেয় নিজের দোষ, তাহলে বাকি 300-কে বাঁচানো হয়তো বা পসিবল হবে। তখন এই 400 জনের মধ্যে আমরা 100 জনকে সিলেক্ট করি যারা এখনো বিয়ে করেনি। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বারণ করেছিল রাজশেখর, আর বলেছিল সেখানে গেলে হয়তো বা তুমি কখনো আর বাড়িতে ফিরতে পারবে না। এর জন্য আজকে তোমাকে একটা চুজ করতে হবে, তুমি কুলিদেরকে চুজ করবা নাকি আমার বোন মানে তোমার পরিবারকে। তখন আমি আমার পরিবারকে বাদ দিয়ে কুলিদেরকে চুজ করেছিলাম। আমাদের ওই 100 জনকে অন্য একটা দেশে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। তখন সবাইকেই জাহাজে তোলা হয়, কিন্তু আসলে ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছিল মেরে ফেলার জন্য। মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে আমাদের সবাইকে মেরে ফেলবে, তারপর পানিতে ফেলে দিবে। কিন্তু সেখানে থাকা অন্য লোকজনই মারা যায় আমাদের হাতে। তবে 100 জনের মধ্যে আমি মাত্র 24 জন কুলিকে বাঁচাতে সক্ষম হই। দেবার মুখে এসব কথা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সাইমন। তুই যখন আমার বাবাকে মেরেছিলি তখন আমি অনেক ছোট ছিলাম, এজন্য আমি কিছুই করতে পারিনি, তবে সেটার বদলা আমি আজকে নেব। তারপর ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যেকার এই মারামারি। এক পর্যায়ে দেবা ধরাশায়ী করে ফেলে সাইমনকে। তখন সাইমন বলে তুই আজকে আমাকে মেরে ফেলবি, মার, কিন্তু তোকে মারার জন্য অন্য কেউ চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই সাইমন সেখান থেকে পালিয়ে একটা ওয়াকি টকি পেয়ে যায়। তারপর ডাক্তারকে অর্ডার দিয়ে দেয় প্রীতির হাতটা বের করে নেওয়ার জন্য। দেখা যায় কালিশা ততক্ষণে সেখানে চলে এসেছিল এবং সবাইকেই মেরে ফেলেছিল, আর উদ্ধার করে নেয় সে প্রীতিকে। তারপর দেবার কথা মোতাবেক পুরো জাহাজে ধামাকা লাগিয়ে দেওয়া হয়। ওরা বের হয়ে আসার সাথে সাথেই ফেটে যায় ধামাকাগুলো, ধ্বংস হয়ে যায় পুরো জাহাজ। ওরা সেখান থেকে বের হওয়ার পরপরই সেখানে অনেকগুলো গাড়ি চলে আসে, আর ওদের সবাইকে ধরে নিয়ে চলে আসে শুনশান একটা মরুভূমির মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হেলিকপ্টার নিয়ে চলে আসে কয়েকজন লোক। আসলে সাইমন যে সিন্ডিকেটের হয়ে কাজ করত সেই সিন্ডিকেটের লিডার এসেছিল, ওর নাম দাহা। সেখানে এসেই 2 হাতে 2টা বন্দুক নিয়ে নেয়। তারপর সেখানে থাকা সকল পুলিশদেরকেই মেরে ফেলে দাহা। সে যেন রিয়েল লাইফ নয়, গেমের মধ্যে মানুষ মারছিল। ওদেরকে মারার পর এবার কুলিদের পালা। একটা রামদা নিয়ে যায় ওদের কাছে। দেবার গলায় চালাতে যাবে, ঠিক তখনই থেমে যায় দাহা, আর বলে যে আপনি দেবরাজ না? আসলে 30 বছর আগে যখন দেবা, কালিশা সহ বাকি কুলিরা মিলে সাইমনের বাবা সহ ওর সকল লোকজনকে মেরেছিল, সেই জায়গাতে দাহা উপস্থিত ছিল। সে চিনে ফেলেছে দেবাকে। তখন সে ওর বাবাকে বলে তোমাকে আমি বলেছিলাম না দেবরাজ বেঁচে আছে, দেখো আজকে ওনাকে আমি খুঁজে পেয়েছি। তারপর আস্তে আস্তে আসে দেবার কাছে। আমি যখন বাবার চেয়ারে বসেছিলাম তখন থেকে আমি আপনাকে অনেক খুঁজেছি আমার ডান হাত বানানোর জন্য, তো আপনি কি আমার জন্য কাজ করবেন? এটা শুনে দেবা বলে তোমার বাবার সাথে কথা বলে নি, তারপর দেখা যাবে। তখন আস্তে আস্তে সে দাহার বাবার কাছে যায়, আর বলে তুমি খুব ভালো করেই জানো যে কুলিশদের সাথে যারা অন্যায় করে তাদের সাথে আমি কি ব্যবহার করি, তো তোমার ছেলেকে তুমি বুঝিয়ে দিও। এটাতে অনেক ভয় পেয়ে যায় দাহার বাবা, আর ওর পেছনের কিছু স্মৃতিও মনে পড়ে যায়। আর সাথে সাথেই সে তার ছেলে দাহাকে বলে দেয় সবকিছু সেটেল হয়ে গেছে, সে আমাদের হয়ে কাজ করবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে একটা গাড়ি, আর সেটার ভেতর থেকে নামানো হয় দয়ালকে। সে তো এখানে দেবাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর ওর জন্য বড় মাপের একটা গর্ত খোঁড়া হয়, সেটার পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় দয়ালকে। আস্তে আস্তে ওর কাছে যায় দেবা, আর এক ঝাটকায় ওকে মেরে ফেলে দেয় গর্তের মধ্যে। তারপর সেটা পরিপূর্ণ করে দেওয়া হয়। এসব কিছু দেখে দাহা বলে এত বড় গর্ত করার কি প্রয়োজন ছিল? তখন হাসতে হাসতে দেবা জানায় তুমি তো ওকে চেনো না, ওর জান অনেক শক্ত, ছোট কোনো গর্ত করে যদি ওকে পুঁততাম তাহলে হয়তো ও আবারও ফিরে আসতো। এগুলো বলার পরপর ওরা 3 জন অনেক হাসাহাসি করতে থাকে। এখন থেকে দেবা এবং কালিশা দাহার হয়ে কাজ করবে। কেটে যায় কয়েকদিন। আজকে প্রীতি শহর 2 বোনকে গাড়িতে তুলে দিতে এসেছিল দেবা। বোনদেরকে আগে পাঠিয়ে দেয় প্রীতি। তারপর দেবাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে,
আচ্ছা, আপনি তো 30 বছর আগে কুলি ছিলেন, তাই না? আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কুলি নাম্বার 5821 কে কি আপনি চেনেন? তখন দেবা বলে যে না, ওখানে তো অনেকগুলো কুলি ছিল, ওইভাবে তো আমার মনে নেই। আসলে তো দেবা নিজেই কুলি নাম্বার 5821। তখন সেখান থেকে হতাশ হয়ে চলে যায় প্রীতি। আর কেন জানি সে বারবার পেছনের দিকে তাকাচ্ছিল। দেবা ওর দিকে এক দৃষ্টিতে চেয়েছিল। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।